গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে আপনার? এটা আমি বলছি, হ্যাঁ, এর খারাপ নাই, কিন্তু আচ্ছা, খারাপ নাই, মানে আচ্ছা, আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি ওকে, পৌঁছাবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটাল ইনকাম, রাইট, শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ, রাইট, এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়। বুঝতে হয়তো পারছি, বাড়িতে রেখে বুঝতে দিচ্ছে, পারছি। কিন্তু এটা এটা পাচার আমাদের। বন্ধ হয়েছে, পাচার বন্ধ হয়েছে, তাহলে হ্যাঁ। রিজার্ভ বাড়ছে না কেন? না, রিজার্ভ পাচ্ছে না কারণ পাচার বন্ধ হয়েছে। এখন রিজার্ভ, আগে যেটা পাচার হতো, হুম, মানে যেটা এডিশনাল, সেই এডিশনাল টাকাটা আগে আলাদা এসে হতো। আগেও যে খুব বেশি যোগ হতো তা না। হুম, অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই, রিজার্ভটা হুম, মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর হুম, এক্সপোর্ট, এই দুটো যেটা আমরা দেখি এসে করি, যেটা কারেন্ট হুম, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেখানে বেড়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটা কিন্তু নেগেটিভ ছিল হুম, সব বেশিরভাগ। অতএব ইনভেস্টমেন্ট হয় নাই, এই টাকাটা যারা বাইরে এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়ালি সেটা আসে নাই মেইন স্ট্রিমে। এটা আপনার, এটাকে আমরা বলি যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ওকে, ভেতরে ভেতরে, ওদের ওদের ব্যবসা, যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি, হুম, হুম, ওখানে চলছে। এখন এই টাকাটা তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে, এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা। এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্থর গতি আসছে। হুম, শুধু ব্যাংকের টাকা দিয়ে তো, ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না, চলতো হুম, বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি, ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো। ওকে। আচ্ছা, অতএব এই যে, হ্যাঁ, গত 15 হ্যাঁ, বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে এই সরকার সংবিধানের সংস্কার, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক সংস্কার নিয়ে যতটা মনোযোগী, আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই। এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রথম আলোকে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি। সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি। আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই বা? আমি, না, গ্রহণ তো উনি করেছেন, আমিও তো সেদিন ছিলাম। শোনেন, হ্যাঁ, শ্বেতপত্রতে বেশিরভাগ হলো এটা পোস্ট মর্টেমের, কেন হয়েছে, ওকে, কারা করেছে এইটা, হুম, ওখানে পাচার হয়েছে, এখানে ট্রেড ট্রেড ইসে গেছে, আমলারা নিয়েছে টাকা, তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা, হুম, এইগুলো। অতএব এগুলো একটা অ্যামাউন্ট বলেছে। আর প্রেসক্রিপশনে যেটা, মানে প্রেসক্রিপ্টে যেটা হুম, রিকমেন্ডেশন, হুম, সেটা দেখি আপনারা টাকা নিয়ে আসেন, আপনারা সে ট্যাক্স বাড়ান কমান, এইগুলো। অতএব এইগুলো কংক্রিট না, যে আমরা যে নেই নেই তা না কিন্তু। হুম। এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলে সবার সাথে কথা আমরা নেব, পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওর সাথে নেওয়া যায় না। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে, এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল বিশাল আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা হুম। বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত। অনেকে আবার মনে করতেছে না, আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা এটা প্রায় আমাকে প্রশ্ন আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই। হুম, এটা আপনি জানেন, হুম, এটা তো ডেফিনেটলি হুম, আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের, আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হলো, আমাদের যারা আছি, হুম, আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই। হুম, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখতে প্রত্যেকে কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি, এবং বিভিন্ন জায়গায়। অতএব ওদের একটা নেক্সাস ছিল। সাধারণ মানুষ, এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার হুম, আদার, অনেকে কিন্তু কোনো চান্সই পায় না। কিন্তু এইটাতে এটা নাই। অতএব একটা সুবিধা কি, আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা হুম, ডেফিনেটলি আমরা করব। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, যেটা কিছু, আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস আছে ইমিডিয়েটলি আমরা করব। হুম, এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব, হুম, কিন্তু আমরা ছাপ রেখে যাব, ফুটপ্রিন্ট। এবং এটা ওকে, কালকে ওদিন ইকোনমিক্সরা বলেছে, তোমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাও, তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না। হুম, এবং সেটা সিলেক্টিভ জিনিস দেখছি, বড় বড় এই যে ধরেন ব্যাংকিং
আইন সংস্কার বা আরো বিরাট বিরাট সেইগুলো এগুলো করা অনেক সময়ের ব্যাপার, এগুলো অতএব পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা করতে পারে। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে সামনে না যায়, তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক রকম থাকবে। আমরা চেষ্টা করছি, আমি সেজন্য বলি, আমি অনেক তাদের পলিটিশিয়ানদের সামনেই বলছি, বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে, যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব। সবটা হয়তো করতে পারবো না, কিছু কিছু ইমিডিয়েটলি যেমন এনবিআর সেপারেশন করব, তারপর বাংলাদেশ ব্যাংক রেজুলেশন একটা অ্যাক্ট হবে কয়েকদিন পরে, অ্যাসেট গুলি কিভাবে রেজুলেট রাখবে, কোন ব্যাংক থাকবে না, এগুলো কিন্তু এর মধ্যে ডিসেম্বর মধ্যে আমরা শুরু করবো। এবং প্রফেসর ইউনূসও বলছে যেটা আমরা এটা করতে হবে, এগুলো বাকিগুলো আমরা করতে হবে, একটু সময় লাগবে, সেগুলো তো আগামী গভর্নমেন্ট করবে। ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম, যে প্রজেক্টটা আমার কাছে যাইতো সেটা হইতো। সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এইরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারছেন না বাজার করতে। কিন্তু ঘটনা হচ্ছে, আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে আসলে? কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন, মানে যেই কারণে আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, জি। এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি, এইগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। যেমন ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ট্যাক্স স্টেশনটা ইসে করা, তারপর রেভিনিউটা আরো জেনারেট বেশি করা, গরিব ট্যাক্সে বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করি, কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না। মানে বাধা, আপনি একটা বাধা হলো, আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরে একটা কিছু করতে গেলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রেস, তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে, অথবা এটা, যেমন আমি এনবিআর সংস্কার করবো, দুইটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভিতরে নানা রকম কারাপশন আছে। যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না, আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার দ্য টেবিল করে, এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে, এই দুই ভাগ করে কি লাভ হবে। আমি দিন পড়লাম, ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম ভাগ করেছে, তার মানে ওদের দেয়ার অ্যাডভোকেটিং যেগুলি যেন না করি, তা আমি বলছি নাথিং ডুইং, ওই যাই লেখকরা, কে সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, এবং যারা করাপশন করার ভেতরে ভেতরে এখনো করছে, এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি না থাকে তো হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে, আমরা তো সবকে বদলাতে পারি না। কিন্তু স্যার, আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা। মানে ইসপের একটা গল্প ছিল না, যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, জামাত, সমন্বয়ক, ছাত্র? হ্যাঁ, তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, সেটা বেশি বিস্তারিত না করবো। তারা বলছে ওখানে এই গেলে ভালো হয়, এই ব্যবসাটা এই, এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে কতটুকু জানি না, যার যার নিজের পরিচিত, আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলেছে এটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা। তারপরে এগুলি স্যার শুনে, মানে এগুলি শুনতে হয়, মানে এগুলি আপনারা কি করেন? আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসিবল, আমাকে অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসতো, আসাটা ইম্পসিবল ছিল, আসতেই পারতো না, লোটাস কামাল অফিসে আসতেন না, 4 বছর আসেনি, বাট এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতেন, আমি শুনি, শোনার পর আমি বলি আচ্ছা দেখবো, মাঝে মাঝে আমি বলি যে না এটা কমপ্লিট, মোটামুটি শুনি। কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে, গভর্নর একটা পলিসি নিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার একটা, নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হয়তো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে দিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। অতএব সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেকদিন, সে এতটা নুয়ান্স বুঝতে পারে না, এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয় আমারটা একটু কম হয়, কারণ আমি অলওয়েজ ফলো আপ করি।
অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেজ কমিটির মিটিং, আমি তো চেয়ারম্যান ওটার, হ্যাঁ, কতগুলো প্রজেক্ট, আমি ওর কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে, টেন্ডার ইসে করতে, আহ, বাধা ধরানো আছে যে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা লাগছে 2 মাস, টেন্ডার অ্যাপ্রাইজ করতে লাগছে 1 বছর, সেটা 30 দিনে করার কথা। তারপর এটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেজ কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। তাই একটা আমি বললাম যে এটা কি, কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে এটা তো আমরা দীর্ঘসূত্রিতা আগে এখন আমি বলেছি এগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট আমি কোনো পারচেজ কমিটিতে পাস করবো না। অতএব এগুলো তো চলছে এখনো একই একই লিগেছে। একই স্যার, এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে, বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে তারপরে ওই জিনিসগুলি চলতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে? মানে এটা আপনাদের কাছে একটা না পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাহেব এডুকেশন ছেড়েই দিলেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি যে কি আর এগুলো, মানে অনেক সময় মনে হয় কি, ওটা কাজ করে যদি কিছু কোপারেশন পান এবং ফলটা যদি পান তো একটা মনে হয় আর একটু করি। তো মোটামুটি কিন্তু খারাপ না, একেবারে যে পজিটিভ না। যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে, বাজারে মোটা চালের দাম বেড়েছে, এখন বড় বড় না সরু চালে সরকারের চালের বাজারে সস্তে, কিন্তু চালের দাম কমে। আমি ফুড অ্যাডভাইজারকে বললাম যে স্যার একটা মিনিকেটের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইব দেন তো এটা তো খারাপ লাগে। উনি বলে স্যার আমি এখন আমার কাছে 9 লক্ষ টন রিজার্ভে আছে, আপনি টাকা দাও তো আমি নিয়ে আসছি। তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম, কারণ মিনিকেটটা ওই 4-5 রকমের চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইন রাইসার, এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে। আমি শুনে জানিতে বলি ভাই বাজেট আপনি 1000 টাকা নিয়ে যান, একটা দাম বাড়বে একটা দাম কমছে, আমরা 1000 টাকা উপরে টান পড়েছে কি বলে না, তবে তো বলে এটা তো খারাপ কি, বলে তখন চুপ করে থাকে। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি। কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। আমি না, দেখতেছি সেটা যে আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কি হয় না না দেখেন? না, এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এসের কাজ এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে, কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে। আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা হিল লুক ইনটু দ্যাট। এখন হচ্ছে এত নীতিগৃটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলি নিয়ে আপনি, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে সয়াবিনটা আপনারা কেন, সয়াবিন তো বাজারে যে ছিল দেশে যে না, আমি বসে হিসাবে বলছি সয়াবিন প্রচুর আছে, কি করেছে ওরা, আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি, ফিডার ভেসেল গুলোতে সয়াবিনটা রেখে, এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন। ওই নিজের স্টোরে পয়সা লাগবে রাখতে পারে, ওখানে রেখে দিছে। তখন যখন আমি বললাম তখন কোস্ট গার্ড গিয়ে ওদের রেড করেছে, তখন আসছে। অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগেরটা একটু বুঝতে পারিনি, ভাবছিলে চট্টগ্রাম পোর্টে জায়গা নেই, কন্টেনার গুলো আনতে আসতে পারবে না, দেখবে না ইচ্ছা করে ওখানে রেখে দিচ্ছে ওরা। অতএব এই যে, তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা কৃষকদের যদি ঠিক না দেই, মানে ওদের ফেয়ার প্রাইস যদি না দেয়, তো ওরা উৎপাদন করবে না, আবার ওরা কষ্ট থাকবে। রাইট। দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন বা গেছেন অলরেডি, এই 15 বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছেন। এই তো আমি তো খুব, আমার আত্মীয় স্বজন আমাদের কোনো সেইটা অবশ্য আমরাও, যাই হোক, একটা অভিযোগ চলছে স্যার, সেটা হচ্ছে যে 16-17 বছর আগে যারা ক্ষমতায় ছিল, মানে 16-17 বছর আগে যারা ক্ষমতা ছিল, অর্থাৎ বিএনপি, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও ছিল, অন্তর্বর্তী সরকার আসার পর সেসব মামলায় অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন
বা গেছেন অলরেডি, এই 15 বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছেন। এই খালাসগুলো আপনি আসলে কিভাবে দেখছেন? মানে কিছু তো পলিটিক্যালি হয়েছে, কিন্তু কিছু তো আসলে কিছু সাবস্টেন্সও আছে, তো তারা যে এত দ্রুত খালাস পাইতেছে এটা কেমনে, মানে এটা সেটা আসলে প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি, যারা যারা খালাস পাচ্ছে, বিশেষ করে পলিটিক্যাল গুলো তো খালাস পাচ্ছে বিকজ পলিটিক্যাল রিজনে করছে, এই যে চিফ জাস্টিস বা জাস্টিসরা দেখছেন। আর বাকির যে আর্থিক, সেটা ওরা তখন দেখছে যে রিলেটিভলি আরো বড় বড় কেলেঙ্কারি হয়েছে, যেগুলো মোর সাবস্টেন্টিভ। আর যেগুলি বিএনপি না, এগুলো মোর আপনার এভিডেন্স খুব বেশি পাওয়া যায় নাই বা তেমন সাবস্টেন্টিভ না। ওই বেসে তারা ভাবলো যে এত উইক একটা ইস্যুর মধ্যে আমরা কেন পার্সু করি। কারণ আমাদের দৃষ্টি হলো যেগুলো দেখবেন কংক্রিট আছে, যেমন আপনাকে বললাম 430 কোটি টাকা চলে গেছে, এটা তো কংক্রিট এভিডেন্স। ওটাতে পার্সু করা তো বেটার, যে ব্যাংক স্টেটমেন্ট ওদের নাম আসছে, এবং এই যে সালমান রহমান যেটা নিয়ে গেছে, সালাম যেটা নিয়ে গেছে, সুকন এগুলো তো কংক্রিট। সুকন মানে হ্যাঁ, সুকন সুকন কি নাম? অতএব এইগুলি তো আপনার অহাতে এখন ওইটাতে কিছু কিছু ছাড়া পাচ্ছে। আরেকটা জিনিস দেখবেন, ইসেতে কিন্তু আমাদের জাস্টিস হিসেবে মানে জুডিশিয়াল কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স নাই। যেমন কয়েকদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কেসে হেরেছে, সেটা লাগছে বিরাট একটা এসে আর কি ম্যানিপুলেটর, বুক টাকা সে দেশে নাই এখন, কয়শো কোটি টাকা নিয়ে হাইকোর্টে কেস করে, হাইকোর্টে বলতে না, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা রং, তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবার অ্যাপিল করবে। অতএব এবং ওরা কিছু কিছু আছে যে টাকা পয়সা বানিয়েছে, দরকার হলে মিছিলের জন্য টাকা দেব, ব্যানারের জন্য টাকা দেব, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দাঁড়িয়ে থাকবে, গিয়ে ভেতরে ঢুকবে। এগুলো কিন্তু আমরা উই নো দ্য ইনফরমেশন। এখন হচ্ছে কি, আমাদের গভর্নমেন্ট খুব, এই গভর্নমেন্ট কিন্তু খুব একটু সফট হিসে, আগে হলে তো ধরে নিয়ে আসতো, এজেন্সিকে বলতে ধরে নিয়ে চলে যাও, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু তা ডু। তো ধরতই। আচ্ছা স্যার, একটা 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 হাইপোথেটিক্যাল প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদালতের নির্দেশে বেশ কিছু টাকা ফেরত দিতে হয়েছিল, 100 কোটি 500 কোটি বা হোয়াটএভার কোটি। এখন এই সরকার থাকলে কি এটা আর উনাকে ফেরত দিতে হইতো না? মানে উনি কি আর আদালতে এই টাকাটা দিতে হইতো না? তাহলে যদি না দিতে হইতো, তাইলে উনি যে এটা দিয়ে দিছেন, এটা কি উনি ফেরত পাবেন? মানে হিসাবটা কি? মানে এটা কি উনারে মানে অন্যায় করে দিতে বলছিল, নাকি এখন যে উনি সব মামলা, মানে ব্যাপারটা এরকম পরে যখন আমাদের ইতিহাস লেখা হবে তখন কেমন লেখা হবে যে উনাকে কোর্ট 200 কোটি টাকা দিতে বলছিল, উনি রাজি হয়ে 200 কোটি টাকা দিল, এরপর আবার উনি ক্ষমতায় আসলো, এই মামলাগুলো আবার খালাস হয়ে গেল, মানে এরকম আরেকটা মামলা। এটা এটা না, ইমপ্লিকেশনটা আমি ডিপে বলে দিতে চাই না। এটা হলো সেই সময় যে মামলাটা করেছিল, যে কিছু ম্যারিট হয়তো ছিল, বলেছিল, এখন উনি এটাতে ইস্যু করেন নাই, এখনো পার্সু করেন নাই। বাকিগুলো কিন্তু, এটা কিন্তু অনেকগুলো মামলা, এই যে ওয়ার্কার্স ফান্ড কম্পেনসেশন নিয়ে, বাকিগুলোতে কোনো ম্যারিট প্যানেল যেটা এটা ইস্যু করেছে। এটা কিন্তু আগে মোটে, যেমন আমি বলি, ইউনূস সাহেব যখন গ্রামীণ ব্যাংক ছাড়লেন, কেসে হারলেন, এটা কামাল হোসেন সাহেবের মতো লোক গিয়ে ডিফেন্ড করলেন, এবং রেহমান সাহেব তখন চেয়ারম্যান ছিলেন, তখন তাকে এক্সটেনশন দিল। ওরা বলে যে এটা রেশনাল ডিসিশন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অবজেকশন দেয় না। কিন্তু যা এটা করেছে এক ব্যক্তি, আপনি জানেন কে ছিল, তার হাজবেন্ড এটা লিখে টিকে জাজমেন্টটা দিয়েছে, আপনি নামই তো জানেন কে, আমি নাম বলবো না, যার স্ত্রী মন্ত্রীও ছিলেন, তারা গিয়ে দিয়ে আসছে, ওনার দিলেন। তো ওই রকম ম্যানিপুলেশন তো এখন আউট অফ কোয়েশ্চেন। লেট যে চিফ জাস্টিস যিনি আছেন, ওরকম ম্যানিপুলেশন না আসে শুনলে একটু মানে দ্বিধা লাগে, মানে এর চেয়ে কম আসে কিনা, মানে ধরেন ওই সময় 100 আসতো, এখন ম্যানিপুলেশন 20-এ নাইমে আসছে, আমাদের অবস্থা কি এরকম নাকি শূন্য? মানে আমি কোর্ট কাছারির কথা বলতেছি। না না, কোর্ট কাছে আমার জানা যায় বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো হারলো একটা কেসে, আচ্ছা, এসে আচ্ছা। কোটি কোটি টাকা নিয়ে গেলে ইনকোয়ারি আছে, কোর্ট বলছে যে ইনকোয়ারিটা প্রপার হয় নাই। এখন আমি ওদেরকে বলছি, তোমরা প্রপার ইস্যু করে ইনকোয়ারি করো, ফাইন্ডিংসটা কি। কিছুদিন আগে বেক্সিমকে আমরা বোর্ড চেঞ্জ করেছি, সেটা তো প্রথমে স্টে করলো ওরা, ইন্ডিপেন্ডেন্ট 11 জন করে দিয়েছি, তো স্টে করলো, পরে আবার অ্যাপিলেট ডিভিশনে গিয়ে অ্যাপিলেট ডিভিশন না প্রপার, তোমরা বেক্সিমকে ওই নতুন বোর্ডে চলবে, পুরনোরা গিয়ে যারা সালমানের সঙ্গে
তারা একটা কেস করেছিল। আমরা তো এসে করি নাই, ম্যানিপুলেট করিনি, প্রথম বলছি স্টে হবে না। স্যার আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন আমাদের অনেকে এই প্রশ্নটা করলেও উনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবার এই প্রশ্ন করেছেন। ওনার নাম শাহাদাত রুবেল। উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন, এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা? না, এটা প্রথমত পে স্কেলটাকে তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পে স্কেল আমরা টাচই করবো না, আচ্ছা বুঝতে পারছেন তো? আচ্ছা যেটা ডক্টর ফরাসুদ্দিন সাহেব করে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এবং এই জন্য আমরা কিন্তু একটু এসে আছি যে বহু বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে, ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা, এটা আমরা দেখছি, এটা ফাইন্যান্স মিনিস্টার আমরা এক্সামিন করছি। এখানে হলো কি, এগুলো বিশেষ করে এগুলো তো আমি জানি যে কোনরা কারা সবচেয়ে বেশি এফেক্টেড, যারা একেবারে 10 থেকে 13, 1-2রা, ওরা এতটা না। তা আমরা এটা পরে, কিন্তু এখানে কত জিনিস আছে যে আমরা যদি এটা করি, গভর্নমেন্টের ওই মহার্ঘ ভাতাটা, এখন এটা কিন্তু ইনফ্লেশন একটা টেন্ডেন্সি, চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে। হাতে যাওয়া মানে অনেক দূরের পুঞ্জীভূত টাকা তারা খরচ করবে, তাই না? এটা আমরা একটা কষ্টে দেখছি, টাইমিংটা সেটা। তবে এটা সক্রিয় বিবেচনা আছে, আমরা দেখবো কখন কি করা যায়। আরেকটা জিনিস, এটা হলো অনেক সময় কি অন্যরা তখন আসবে, অটোনমাস বডির, ওদের অত গ্রেড আছে, যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, পাওয়ার ডেভেলপমেন্ট আছে, আপনার ওরা বলে যে আমরা তো এই গ্রেডে অনেক আটকে আছে, আমাদের কি। তো এটা কিন্তু বিরাট ইস্যু হবে, চাপ পড়বে। তবু সরকারি কর্মচারীরা ওরা রিলেটিভলি কষ্টে আছে। তার মানে স্যার আপনারা পে স্কেলে হাত দিচ্ছেন না, সেটা আসলে নির্বাচিত সরকারে এসে এটা করার কথা, তারাই এটা করবেন এবং মহার্ঘ ভাতার ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন, কিন্তু বাজার এবং অন্যান্য কিছু বিবেচনা এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত না। এবং আমার বাজেট কনস্ট্যান্টের যেটা আপনি দেখেন, গত 5 মাসে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ট্যাক্স কালেকশন ওয়াজ ভেরি লো। ওকে, মানে আপনি ব্যবসা বাণিজ্য তো প্রায় 3-4 মাস বন্ধ ছিল, এখন পিক আপ করছে। আমার তো সেই রিসোর্সটা দেখতে হবে। আমার যখন ডোনারদের কাছে যায় বাজেট সাপোর্টের জন্য, ওরা বলে তোমার তুমি ইসে বাড়াও, তোমার রেভিনিউ বাড়াও। আমি যে রেভিনিউ এখন জানুয়ারি থেকে শুরু করেছি, ফেব্রুয়ারি, মার্চ, অত এখানে ইসে আছে, কি জানি কনস্ট্রেন্ট আছে। কিন্তু আমরা অন্য জিনিস কিন্তু বাদ নেই। যেমন আপনি বলি, এই যে 300 গাড়ি পড়ে গেছে, পুলিশকে 100 কোটি টাকা দিতে হলো, আমার গাড়িগুলো তো দিতে হবে, তারপরে অন্য এগুলো তো আমি কোনদিন বন্ধ করি নাই। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার গতকাল এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, আপনি জানেন কিনা জানেন না, রেমিটেন্স করমুক্ত নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী 730 কোটি টাকা দেশে এনেছেন, কিন্তু তিনি ওই ব্যবসায়ীর নাম বলেননি, তবে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার পর সাংবাদিকরা নাম জেনে যাবে। এই বিষয়ে আপনি কতটা জানেন? সত্যি সত্যি এটা আসলে সম্ভব? মানে এটা এনবিআর আরেকটা কেস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনবিআর তো এটা নিয়ে আমার সাথে ডেফিনেটলি কথা বলেছে যে স্যার এটা ঘটেছে, সে একটা টাকা নিয়ে আসছে, এই টাকাটা নিয়ে এসে বলে স্যার এটা রেমিটেন্স কি করে হয়, কারণ হতে পারে সে ওই যে যারা অন্যান্য যারা আছে, আমাদের দিন মজুররা যারা আছে, তার কাছে টাকাটা কালেক্ট করে, যেটা এগ্রিগেটর বলি আমরা অনেক সময়, $100 মিলিয়ন, $50 মিলিয়ন নিয়ে তা নিয়ে আসে এখানে। তো অতএব সে হয়তো এটা করেছে, অথবা সে কিছু টাকা পাচার করেছে, এটাকে রেমিটেন্স বলে বৈধ করার জন্য নিয়ে আসছে। রেমিটেন্সের সুবিধা, আপনি তখন আর ধরবেন না, এই যে তুমি পাচার, সে পাচারের যে ইনভেস্টিগেশনের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এখন প্রবলেম হবে এটা দেখাতে, এনবিআর দেখতে যে কোথেকে গেলো, তার সোর্স কি ছিল, এখন দরকার তার ব্যাপারে এটা আসলে অর্থ পাচারের লিঙ্ক কিনা, বা করাপশন লিঙ্ক কিনা, বা অন্যখানে ম্যানিপুলেশন করেছে কিনা। অর্থাৎ এটা গুড, একটা ভালো কেস এক্সাম্পল আলাপ করছে এনবিআর ইজ অন ইট। স্যার আমাদের লাস্ট 2 কোশ্চেন। প্রথমটা হচ্ছে যে গত জানুয়ারি মাসে আপনি শতাধিক পণ্যে ভ্যাট আর সম্পূরক শুল্ক চুক্তি শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ যখন জারি করেন, তখন আপনি বলছিলেন যে এইটা অনেক সমালোচনা হইলো, আপনি বলছিলেন যে এটার কারণ কিছুদিন পরে জানানো হবে। এইটা কি এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে জনগণের কেউ কেউ বলছিলেন যে জনগণের পকেটও কাটা পড়তেছে, এটা নিয়ে কি স্যার আপনি আর কিছু বলবেন যে এটা আসলে সিদ্ধান্তটা ঠিক ছিল? এটা শুনেন, আমরা ভ্যাট এত কম, আর মেইন কারণটা ছিল কি, ভ্যাট কোন জায়গায় 2.5%,
কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 7%, পৃথিবীর কোনো দেশে ভ্যাট এত ক্যালিব্রেটেড হয় না, এবং এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হচ্ছিল। তখন ইউনিফর্ম আমরা করতে চেয়েছিলাম যে 15 না যেতে পারি, 12, 13, 10 যাই সবগুলো একটু ইউনিফর্মলি বাড়ে। এটা একটা রেশনাল। সেকেন্ড হলো ভ্যাট কিন্তু অপেক্ষাকৃত আমাদের দেশে অনেক কম। ইন্ডিয়াতে ভ্যাট 17 থেকে 18% পর্যন্ত আছে। আর এটা হতে পারে আমরা যেটা করেছিলাম যে কতগুলি পণ্য বা অন্যগুলো তো খুব উচ্চ ভ্যাট আছে, সিগারেট থেকে ধরো অনেক ভ্যাট, আমরা কিছু কিছু করেছিলাম। এইটাতে আমি ভেবেছি এবং 12,000 কোটি টাকা ওঠার কথা। রিয়েক্ট যেভাবে করেছে মনে হচ্ছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে। কয়েকটা যে ওষুধের ব্যাপারে আমি বলছি সাথে সাথে কমিয়ে দিয়েছি। আপনি দেখেন, আমি বলছি রুটি বিস্কুট, এবং ছিল যে 200 টাকার কেজির উপর রুটি বা বিস্কিট। আপনি কি ইউসুফ ব্যাগের রুটি বিস্কিট কেনে তো 60-70 টাকা, ওটা কোথায় এফেক্ট করছে? আপনি কিনে সাশ্রয়ের বিস্কিট কিনবে, ওখানে ট্যাক্স দিতে অসুবিধা নাকি? দামি বিস্কুট খাবেন, ট্যাক্স দেবেন না, এটা আবার কি? আর ফলের রস, ফলের বাইরে থেকে আসবে, এটা ট্যাক্স দেবেন না। এই যে আবার চশমার উপরে 150 টাকার চশমা পাওয়া যায়, ওখানে 15% দিয়ে ওটার দাম হবে 125 টাকা, 150 টাকা। এই না, চশমার দাম বেড়ে গেল। পৃথিবীর কোন দেশে দেখছেন চশমা 150-200 টাকা পাওয়া যায়? মানে অর্ডিনারি চশমা। আমি অদ্ভুত ব্যাপার লোকে। তারপর রেস্টুরেন্টে বলছে, আমি বলছি 3 স্টারের উপরে, ওদের ভাতের দোকানে ট্যাক্স দিয়েছেন উনি। কোথায় ভাতের দোকান কি 3 স্টার? এর কক্সবাজারে লক্ষ লক্ষ লোক যায়, ট্যাক্স দেয় না। এবং বেশিরভাগ জায়গায় তো এই যে আমি গত কয়েক মাসে ট্যাক্স 16 লক্ষ লোক তখন আমাকে দিচ্ছে, বললো যে লোকজন আসছে, ট্যাক্স দেবে না। মানে রেস্টুরেন্ট ওরাও ট্যাক্স দেয় না, হোটেল বলে বাদ দেন, ট্যাক্স দেওয়া লাগবে না। এইগুলি ফাঁকিবাজি করে তো ওদের এত অভ্যাসটা হয়ে গেছে ট্যাক্স না দেওয়া বাকি। ওদের ট্যাক্স দেন, আবার ওরা সেবা দেন। না স্যার, এটা তো আর একদিনে হয় না। এটা আমরা দেখছি যে আমরা যারা ট্যাক্স দেই তারাই বারবার ট্যাক্সড হই। আবার আবার গত 15 বছর, 20 বছর, 25 বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে যারা ট্যাক্স দেয় না তারা ব্যাংকে থেকে টাকা নিয়েও টাকা ফেরত দেয় না, তারা লোডশেডিং, এইগুলি নানা ধরনের কারণ থাকে। নাহলে আপনি স্যার আপনার ইনকাম ট্যাক্সের নেটেও আসলে কতজন ইনকাম ট্যাক্স দেয় সেটাও তো একটা খুবই এটা মানুষ এরকম বলে। যাই হোক স্যার, এটা শেষ প্রশ্ন, আস্কিং ফর 2 more minutes জাস্ট। ইটস লাইক যে এইটা হলো দেশে শিল্প উন্নয়ন অগ্রগতির চাকা সার্বিকভাবে সচল করা, ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা আনা, আর্থিক খাতে স্বচ্ছতা, সংস্কার, সব কাজ মিলিয়ে সব তো স্যার আপনি আর করে যেতে পারবেন না, কিন্তু আর কতদিন, আর মিনিমাম কতদিন সময় পেলে আপনার পক্ষে সুবিধা হবে অ্যাটলিস্ট, যেটা হচ্ছে ফুটপ্রিন্টটা যেটা আপনাকে শুরুতে বলছিলেন সেইটা একটা রেখে যেতে, বা অন্তত পক্ষে একটা টেমপ্লেট করে দিয়ে যেতে, যে টেমপ্লেটটা আসলে ফলো করতে হবে, অন্তত টিকগুলি দিতে হবে। মেয়াদ, সরকারের মেয়াদ আর কতদিন হওয়া দরকার বলে আপনি মনে করেন স্যার? না, আমি মেয়াদ সম্পর্কে কমেন্ট করব, তবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে। ওকে, আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি। ডক্টর সালাউদ্দিন আহমেদ, এটা নিশ্চয়ই আপনি জানেন। বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয়, অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি, বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলছিলেন। আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন, যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা। এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের। ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা, মানে এই অন্তত বিদ্যুৎ, যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয়, হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখেও আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই, সম্পর্ক চমৎকার। আপনার একটু মন্তব্য। আমি বলি, ভারতের সঙ্গে তো নেইবার হিসেবে বড়, নেইবার হিসেবে ভৌগোলিক দিকে বড়, অর্থনৈতিক দিকে অনেক বড়। এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। এটা ইচ্ছা হবে যে ভারত থেকে কিছু আনবো না, ভারত কিছু দেবো না, এই অ্যাটিটিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না। তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা দিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্টটা নানা রকম ডাম্পিং গ্রাউন্ড, এটা সেটা বলে আপনারা দেখেন রেখে রহিম আফরোজের ব্যাটারি ডাম্পিং করেছে, এগুলো করে। অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে, এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে। কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি, সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন। অতএব সেইগুলো নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে, কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সাম্পশন করে তো ঝামেলা ওটা, আর এসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না, আর ডিনাই করতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনাল আমাদের রেটিং কমে যায়, তখন ওয়ার্ল্ড ব্যাংক
IMF এডিগুলো তো ভবিষ্যতে তো আমাদেরটা বলবো দিতে পারবো না, তাই না? অতএব এটা কিন্তু স্যার সম্ভব না। আদানির চুক্তিটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং, আদানির চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল, কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের 3টা রাজ্যের না দিয়া তার উপর দিয়ে সেটা দেওয়া, এটা ট্যাক্স এবং ট্যারিফ ফাঁকি দেওয়ার একটা একদম স্পষ্ট হ্যাঁ, এটা। সব দেশ। এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম? না, এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো, আদানি তো যে বেকিসে, হ্যাঁ। তখন ওরা বলবে যে দিচ্ছে না। এবং এই যে রামপালেরটা আমি বলি, রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে, ওরা ইকুইটি শেয়ার আছে প্রায় 49, আমাদের 51। এবং রিসেন্টলি এই যে বিলগুলো, ওদেরও কিন্তু টাকা দেওয়ার কথা, বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশকে বলছে তোমরা দাও না কেন। এখান থেকে আর্গু করছে তোমরাও তো 49% বিল পেমেন্টের, তোমরা তো টাকা, তোমরা তো ওনার। ওরা বলছে তোমরা আগে দাও, এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করবো গ্যারান্টি, তোমরা দিচ্ছ না। এসে নানা নানা রকম প্যাট এগুলো কিন্তু করে গেছে। আর আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগের সরকার, এটা কিন্তু যে জানতো না তাও না, এবং যারা ছিল সব আমরারা, তারা সব এগুলো করে দিচ্ছে। সবাই এটা Just পারত, তাদের কাছে। সবাই এটা পারত, সবাই এটা মানে পারত। unfor- কারণ রামপাল, কোনো- আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না, অনেকগুলি পক্ষের মধ্যে। এবং সেগুলো যদি এমন আইপিপি ইন্ডিয়ান পাওয়ার প্রজেক্ট এই যে নিয়ে যাচ্ছে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এটা আনইকুয়াল। রিসেন্টলি অবশ্য জ্বালানি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটা রিভাইজ করেছে, বিদ্যুৎ উৎপাদন করে পাবে, না হলে চুপচাপ বসে থাকবে। তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে। এই এই চুক্তিগুলো খুব আমি বলি এই প্রসঙ্গে, আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ, যাও এবার রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিতে হচ্ছে। বিশেষ করে এলএনজি আনছি, পেট্রোল আনছি, গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে। এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জ্বালানি। সেখানে জ্বালানি মানে এলএনজি আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না, অঙ্কটা বলবো না, এটা বিশাল। অথচ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তুলনায় কিন্তু অনেক কম। সেটা আমাদের ভাইটাল, ওদের সারের কিসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম। অতএব আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে এগুলো আনইকুয়াল ইসের জন্য। আচ্ছা, কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না, তাই না? আদানিরটা না না না, এটা আদানি তো আমরা কিছুদিন পেমেন্ট করা হয়নি, আদানি তো একেবারে বন্ধ করে দিয়েছে। এটা ইফেক্ট হয়েছে, আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে, আদানি কোল পাওয়ার এটা আমরা পাইনি। তখন আদানিকে আমরা, ওদের বিরাট একটা ডিউ টাকা আছে, ওদের কারণ পার্সেন্ট আমরা দিচ্ছি, ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি, আমরা দিতে থাকবো, এবং এটা চট এখন পুরো বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, এটা বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে 400 কোটি টাকা। এইটা আসলে কিভাবে সম্ভব? মানে আমি নর্মালি বুঝি যে মানে 4 লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল, মানে আমার একবার দরকার হয়েছিল $4000 নিয়ে যেতে বাড়তি, সেইটা তো মানে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছিল আমার, এবং পারি নাই আমি। মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই, পরের বছরের জন্য ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় 10,000 টাকা। এখন এইটা এনবিআর থেকে একটা সে করেছে, ইনভেস্টিগেট করে ওরা বের করেছে ব্যাংকে, আমি বিশদ বলবো না। এনবিআর থেকে বাইর করছে, মানে ইটস এ ট্রু স্টোরি। মানে এটা ওরা ফিগার গুলো আমাকে দিয়েছে কয়েকদিন আগে এনবিআর চেয়ারম্যান, আমাকে স্যার আপনি দেখেন নাম সহ কে কার কাছ থেকে গেছে, কার কাছে গেছে সেটা আছে। এটা এখন আমরা এসে করবো না, বিরাট সেটা করেছে কারণটা কিভাবে। আপনি যে ট্রু স্টোরি না, কারণ আমার ছেলে তখন আমি গভর্নর পড়তো সেটা ইউএসএ তে, একবার আমি $3000 বইয়ের জন্য পাঠাবো, স্ট্যান্ডার্ড চার্টার রিফিউজ করবো, স্যার হবে না। তখন অ্যাজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো, নিয়ে তারপর পাঠানো, তাও $3000। কিন্তু এখন এখানে পাঠিয়েছে $1 লক্ষ, $10 লক্ষ, এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই। ইউনিভার্সিটির যেটা হয় কি, কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে, আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স, বইয়ের অ্যালাউন্স, সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায়, সেগুলো এখন $10 লক্ষ নিয়ে বসেছে। $10 লক্ষ বই হয়তো, কিন্তু এরকম একটা ভাব আসছে সেটা সবটা। এবং এটা ওভার দ্য ইয়ার, এটা 1 বছর হয় না বেশ। এবং একটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস হলো, এই জন্য কিন্তু স্টুডেন্টগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স থাকে, বাংলাদেশ একটা ফর্ম দিতে হয়, এবং ব্যাংকগুলো এটা কমপ্লাই করে। এইসব ব্যাংকের যারা নিয়েছে সবাই ব্যাংকের চেয়ারম্যান, ডিরেক্টর,
এবং এটা ধার ধারে না যে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স লাগবে। আমার ব্যাপারে আমি বললাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো কারো ওন না, ইন্টারন্যাশনাল ব্যাংক, ওরা তো দে আর অ্যাবলাইজ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তো ওরা কিছু দেবো না। কিন্তু বাকি ব্যাংকগুলো দেখেন মালিকরা যারা নিয়েছে, আমি নাম বলবো না এখন, নাম বলা ঠিক হবে না, ওদের ব্যাংক থেকে চেয়ারম্যান সাহেব বলে যে $10,000 না, কিন্তু 1 লক্ষ টাকা। কিন্তু ওই পারে কি মানে আটলান্টিকের ওই পারে কি এটা নিতে পারবে ওরা টাকাটা মানে একটা ইউনিভার্সিটি, বা নাকি এটা ফেক বানায় নিয়ে তারপর নিবে, না কি করবে? ফেক বানাচ্ছে, হয়তো অ্যাকাউন্ট করেছে, আর একটা হয়তো সেই ইউনিভার্সিটির আচ্ছা নাম আচ্ছা দিয়ে আচ্ছা ওখানে একটা অ্যাকাউন্ট করেছে। ওখানে ধরেন ওখানে বেশিরভাগ ইউনিট ব্রাঞ্চিং, তো ধরেন কেন্টাকি শহরে আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্ট আছে, সাথে আপনি আরেকটা অ্যাকাউন্ট করলেন ইউনিভার্সিটির নাম দেখেই দেখবেন। মানে Okay. অনেক ফন্দি ফকির আছে।